প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়বাড়ির প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2024 সালের, সেখানে স্কুল নম্বর 9 নম্বর স্কুল যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা গ্রুপ এ, বি এবং সি অর্থাৎ এমসিকিউ, এসকিউ টাইপসের প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো দেখো আমাদের এখানে যে 9 নম্বর স্কুল গ্রুপ এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন 13টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখো একের দাগের একের। দেখো প্রথম প্রশ্ন কী বলা আছে এখানে, কোনো পদার্থের ভর, আয়তন ও ঘনত্ব যথাক্রমে এ, বি ও সি হলে তাদের মধ্যে সম্পর্কটি হলো। এটা হবে অপশান ডি, এ ইকুয়ালস টু বি ইন্টু সি। কারণ কি আমরা ঘনত্ব জানি, কি আমরা ঘনত্ব হচ্ছে এখানে সি, অর্থাৎ ঘনত্ব সমান সমান কী হয় ভর বাই আয়তন। তো ভর এখানে কত, ভর হচ্ছে এ আর আয়তন কত বলা হয়েছে, আয়তন হচ্ছে বি। তাহলে দেখো এটা যদি তাহলে সি সমান সমান এটা হবে, তাহলে আমরা যদি এ সমান সমান কী লিখি, বি ইন্টু সি হবে, এটা আমরা লিখতে পারি। তো এখানে অপশান ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে, একটি বস্তু অবাধে উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশিটি হলো, স্থির রাশিটি কী হবে, অপশান ডি অর্থাৎ ভরবেগ। এরপরের প্রশ্ন কী বলা হয়েছে, বৃষ্টির ফোঁটা গোলকাকার হয় পদার্থের যে ধর্মের জন্য সেটি হলো, বৃষ্টির ফোঁটা গোলকাকার হয় পদার্থের যে ধর্মের জন্য সেটি হলো কি, অপশান এ পৃষ্ঠ টান। এরপরে প্রশ্ন দেখো, এখানে একটা এক্স ওয়াই দুটো পরমাণু, যার এর পারমাণবিক সংখ্যা 12, এর 11, এর ভর সংখ্যা 24, এর ভর সংখ্যা 23। দুটি পরস্পরের কী হবে, দুটি পরস্পরের এখানে আইসোটোপ, আইসোটোন, আইসোবার নাকি আইসোমার, সঠিক উত্তর অপশান বি অর্থাৎ আইসোটোন হবে। এরপরে আছে এক মোল ইলেকট্রনের অর্থ কী, এক মোল ইলেকট্রনের অর্থ হলো, এক মোল ইলেকট্রনের অর্থ হলো এখানে হবে তোমাদের 6.022 ইন্টু 10⁻23 ইলেকট্রন। তাহলে দেখো এখানে অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে আছে প্রকৃত দ্রবণে দ্রাব্য কণার ব্যাস, প্রকৃত দ্রবণে দ্রাব্য কণার ব্যাস হবে 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম। পরের প্রশ্ন, হাতের দাগের প্রশ্নে বলা আছে কোন মৌলটি সব অ্যাসিডেই থাকে, সেটা হবে অপশান ডি অর্থাৎ হাইড্রোজেন। এরপরে প্রশ্ন, একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হলো, একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হলো H2SO4। এরপরের যে প্রশ্ন আছে সেখানে দেখো কী বলা আছে। এরপরের প্রশ্ন, কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়, কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়, সেটা হচ্ছে কি, এখানে তোমাদের কেরোসিন ও জলের মিশ্রণকে পৃথক করা হয়, সেটা হবে সেপারেটরি ফানেলের সাহায্যে। এরপরে জলের অস্থায়ী ক্ষরতার কারণ, জলের অস্থায়ী ক্ষরতার কারণ হচ্ছে কি, CaHCO3(2). এরপরের প্রশ্ন দেখো, একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের কত গুণ হবে, তো পূর্বের 8 গুণ হয়ে যাবে, এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ পদার্থ কোনটির ওপর নির্ভরশীল নয়, এটা হবে বস্তুর ঘনত্বের ওপর নির্ভরশীল নয়। এরপরের প্রশ্ন কী বলা আছে দেখো, চাঁদ থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে, চাঁদ থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে, তো এটা শব্দ আসবে না, কারণ চাঁদ এবং পৃথিবীর মধ্যে অনেক শূন্যস্থান আছে, সেই কারণে এই শব্দ আসবে না। এরপরে প্রশ্ন দেখো গ্রুপ বি, গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এখানে, তো সেই প্রশ্নগুলো আমরা এবার আলোচনা করব। গ্রুপ বি এর দেখো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হচ্ছে প্রথমে গ্রুপ বিতে। তো 2001-এর প্রশ্নে বলা আছে রাশির একক ইন্টু সংখ্যামান সমান সমান পরিমাপের মান। এরপরের প্রশ্ন বলা আছে দেখো, বি লম্ব বিভাজনের ক্ষেত্রে উপাংশ দুটির মধ্যবর্তী কোণের মান, লম্ব বিভাজনের ক্ষেত্রে উপাংশ দুটির মধ্যবর্তী কোণের মান, এটা হবে 90 ডিগ্রি। এরপরের প্রশ্ন, সি AXBY CZ যৌগ ABC এর পারমাণবিক ভর যথাক্রমে A, B ও C হলে ওই যৌগের আণবিক ভর, ওই যৌগের আণবিক ভর কত হবে, ওই যৌগের আণবিক ভর হবে AX প্লাস BY প্লাস CZ। এরপরে প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুচাপ কী হয়, বৃদ্ধি পায়, বায়ুচাপ বৃদ্ধি পায়। এরপরে প্রশ্ন, সত্য অথবা মিথ্যা এখানে লেখো, সত্য অথবা মিথ্যা এখানে নিরূপণ করতে বলা হয়েছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এবার আলোচনা করব। প্রথম প্রশ্ন, শব্দের প্রতিধ্বনি শব্দের প্রতিফলন ধর্মের একটি উদাহরণ, এটা কী হবে, এটা সত্য, তাহলে এটা হচ্ছে সত্য। এরপরে প্রশ্ন আছে দেখো, বলের ক্রিয়া ও স্মরণের অভিমুখের অন্তর্বর্তী কোণ 180 ডিগ্রি হলে কৃতকার্য ঋণাত্মক হয়, কৃতকার্য ঋণাত্মক হয়, এখানে এটাও সত্য বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে। পরের প্রশ্ন, সি যে দ্রবণে পিএইচ এর মান যত বেশি সেই দ্রবণ তত বেশি আলমিক, তো এটা ভুল বলা আছে, কারণ যত বেশি হবে পিএইচ সেটা তত ক্ষারীয় হবে, তাহলে এটা হবে মিথ্যা। তারপরে আছে ভাতের ফ্যানের জল হলো বিস্তার মাধ্যম, এটা হলো সত্য। নেক্সট প্রশ্ন, তরল বায়ুর উপাদানগুলিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়, এটা ঠিক না ভুল বলা হয়েছে, এটা এখানে সত্য বলা হয়েছে, অর্থাৎ A, B
ডি এবং ই, এ বি ডি এবং ই সত্য, শুধুমাত্র সিটা হবে মিথ্যা। তো এগুলো তোমরা করে নেবে। এরপরে দেখো আমাদের স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। স্তম্ভ মেলাতের মধ্যে কী বলা আছে দেখো, ব্ল্যাকফুট ডিজিজ, এটা হবে কি আর্সেনিক। এরপরে আছে নির্দেশক, নির্দেশক কী হবে, রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে। তীব্র জলাকর্ষী, তীব্র জলাকর্ষী কী হবে, গাঢ় H2SO4 এবং CaCl2, CaCl2 হবে কি স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে। এবং এখানে 1H3 এর নিউটন সংখ্যা কত, এই নিউটন সংখ্যা কত হবে, এটা হবে 2। তাহলে এগুলো ডানাস্তম্ভ বামাস্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো ছিল গ্রুপ বি এর মধ্যে, সেখানে বলা আছে কি ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক, ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক, ক্যান্ডেলা হলো আলোর তীব্রতার একক, আলোর তীব্রতার একক। সমবেগে গতিশীল একটি বস্তুর সরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো দেখো সমবেগে গতিশীল একটি বস্তুর সরণ সময় লেখচিত্র তো এইভাবে করবে, যদি সরণ যদি এদিকে হয় এবং সময় এদিকে হয়, সময় যেমন বাড়বে সরণ আস্তে আস্তে ঠিক সেমভাবে বাড়বে, আস্তে আস্তে মানে সমান গতিতে বাড়বে, সমবেগে যেহেতু সেটা সমান গতিতে এভাবে বাড়বে। এরপরে দেখো কোন গতির ক্ষেত্রে গতি দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ একমাত্রিক হয়, তো সেটা তোমরা লিখবে। দেখো একটি বস্তু যখন বৃত্তাকার পথে সমবেগে ঘুরছে তখন তার গতি দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ একমাত্রিক। এরপরে প্রশ্ন, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, কথাটির অর্থ কী, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, কথাটির অর্থ হলো সোডিয়াম পরমাণুর একটি গড় ভর হলো 23। এরপরে প্রশ্ন, ঘরের উষ্ণতায় তৈরি একটি সম্পৃক্ত দ্রবণকে বরফ দ্বারা ঠান্ডা করলে কি ঘটে, সেটা তোমরা এখানে লিখবে এই অবধি। এরপরে প্রশ্ন কি বলা আছে, 8 দাগের প্রশ্ন, আংশিক পাতন পদ্ধতিতে গ্রাহক পাত্রে কোন পদার্থ জমা হয়। তো আংশিক পাতন পদ্ধতিতে গ্রাহক পাত্রে কোন পদার্থ জমা হয়, সেটা হবে কি নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি জমা হয়, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি জমা হয়, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি গ্রাহক পাত্রে জমা হয় আংশিক পাতন পদ্ধতিতে। এবং এর পরের প্রশ্ন দেখো, সেখানে কী বলা আছে, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়, লিখবে কৃতকার্যের মান সর্বোচ্চ হয় যখন বল ও সরণ একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ বলের দিকে সরণ ঘটলে কৃতকার্য সর্বোচ্চ হয়। এরপরের যে প্রশ্ন দেখো, অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, অথবা দিয়ে প্রশ্ন কী ছিল, অশ্বক্ষমতা ও কিলোওয়াটের মধ্যে সম্পর্কটি লেখো। অশ্বক্ষমতা ও কিলোওয়াটের মধ্যে সম্পর্কটি হলো 1 অশ্বক্ষমতা অর্থাৎ HP, 1 অশ্বক্ষমতা সমান 0.746 কিলোওয়াট। এরপরে 1 ক্যালোরি ও 1 জুল চাপের মধ্যে কোনটি বেশি, 1 ক্যালোরি ও 1 জুল তাপের মধ্যে কোনটি বেশি। দেখো 1 ক্যালোরি সমান 4.184 জুল হয়। তাহলে কি বলে 1 ক্যালোরি ও 1 জুলের মধ্যে, তাহলে দেখো 1 ক্যালোরি মানে কত 4.184 জুল হয়, এবং 1 জুল মানে তো 1 জুলই, তাহলে কোনটা বেশি, 1 ক্যালোরি বেশি হবে। তাহলে 1 ক্যালোরি 1 জুলের থেকে বেশি, তাহলে 1 ক্যালোরিটা হবে 1 জুলের থেকে বেশি, তাহলে 1 ক্যালোরি হবে বেশি 1 জুলের থেকে। তো এটা হবে উত্তর। এরপরে প্রশ্ন, সোনার শব্দটির পুরো কথাটি লেখো। সোনার শব্দটির পুরো কথা হলো কি সাউন্ড, SOUND, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, শব্দোত্তর এবং শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক সীমা কত। তো শব্দোত্তর শব্দ তার কম্পাঙ্ক সীমা হচ্ছে কত, 20 হার্জ, এই প্রথমটার এটা হবে 20 হার্জ, এবং শব্দোত্তর এটার হবে কত 20,000 হার্জ। তাহলে এটা হলো। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে, দেখো গ্রুপ সি, এই প্রশ্নগুলো হয়ে গেল। গ্রুপ সিতে যে প্রশ্ন আছে সেখানে কি প্রশ্ন, গ্রুপ সিতে বলা আছে ওজন বাক্সে মাঠখারাগুলির ভারের অনুপাত 5:2:2 অনুপাত 2:2:1 অনুপাতে রাখা হয় কেন, সেটা লিখবে, এবং এর কারণগুলো সুবিধাজনক গণনা, বিভিন্ন পরিমাপ আর সঠিকতা। এরপরে প্রশ্ন ছিল, একটি কণার প্রাথমিক ব্যয় 100 সেন্টিমিটার/সেকেন্ড, সেটি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে চলে, অর্থাৎ সেটা মন্দন অর্থাৎ ঋণাত্মক ত্বরণ, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে গতিটা, তাহলে কণাটি কতক্ষণ পর থেমে যাবে। তো দেওয়া আছে কি কি আমাদের দেখতে হবে, প্রথমে
আমাদের প্রাথমিক বেগ আছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। মন্দন কত? মন্দন যেহেতু কমে ঋণাত্মক হয় সেহেতু আমরা মাইনাস লিখবো আগে। এবং চূড়ান্ত বেগ যখন বস্তুটি থেমে যাবে তাহলে চূড়ান্ত বেগ 0 হয়ে যাবে। আমরা জানি ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, এই সূত্রতে আমরা বসাবো। ভি এর জায়গায় প্রাথমিক বেগ, ভি হচ্ছে কি চূড়ান্ত বেগ, এবং আমরা দেখো ইউ এর জায়গায় কি লিখবো, আমাদের প্রাথমিক বেগ 100 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এখানে যে মন্দন সেটা -4 লিখবো এখানে এর জায়গায়, এবং টিটা টি থাকবে। তাহলে দেখো এখানে -4t, সেটা এদিকে গেলে +4t, এবং এদিকে 100, তাহলে টি ইকুয়ালস টু 100/4 = 25 সেকেন্ড উত্তর হবে। তাহলে এটা করে নেব। এর পরের যে প্রশ্ন আছে দেখো 3 দাগের প্রশ্ন, বার্নৌলির নীতিটি গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো। বার্নৌলির নীতিটি তোমরা লিখবে, গাণিতিক রূপ লিখবে যে কোনটা কি ভ্যালু প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা এটা লিখে দেবে এবং ব্যাখ্যা করে দেবে এটা। এরপরে প্রশ্ন আছে, যেদিন বায়ুমণ্ডলীয় চাপ 98.6 kPa হয় সেদিন ব্যারোমিটারের পারদর্শন উচ্চতা কত হবে? তো দেখো সেটা তোমরা কীভাবে করো, ব্যারোমিটারের যে ব্যারোমিটার পারদর্শন চাপ স্থান, তাপমাত্রা ইত্যাদিতে প্রভাবিত হয় সেটা, এবং তবে সাধারণত যেভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এভাবে করে দিয়েছি, তোমরা এটা এখান থেকে করে নেবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, একটি ভারী ও একটি হালকা বস্তু সমবেগে চলমান, কোনটি বেশি কার্য করতে পারে ব্যাখ্যা করো। তো সেটা তোমরা লিখবে যে, সুতরাং এখানে তোমাদের কী হবে, সমবেগে চলমান দুটি বস্তুর ক্ষেত্রে ভারী বস্তুর গতিশক্তি বেশি হয়, এটি কাজ বেশি করতে সক্ষম হবে। এরপরে প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্ব 2 মিনিট সময়ে 7.2 কিলোজুল তড়িৎ শক্তি খরচ করে, বাল্বটির ক্ষমতা কত? তো ক্ষমতা হলো একক সময় কৃতকার্যের হার, গাণিতিকভাবে ক্ষমতা ইকুয়ালস টু কাজ বাই সময়। তো কাজ অর্থাৎ শক্তি সেটা কত, 7.2 কিলোজুল, সেটাকে আমরা জুল কনভার্ট করলাম, এবং সময় 2 মিনিট, সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো 120 সেকেন্ড, এবং ক্ষমতা ইকুয়ালস টু কী হয়, কাজ বাই সময়, তো কার্য বাই সময়, তো সেটা কত আমাদের এটা বাই সেকেন্ড এত সময়, তাহলে আমাদের উত্তর আসবে কত, 60 ওয়াট। তাহলে বাল্বটির ক্ষমতা 60 ওয়াট। এরপরে মশা ওড়ার শব্দ শোনা যায় কিন্তু পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন? কম্পাঙ্ক তীব্রতা, শব্দের তীব্রতা এই কারণে শোনা যায়, অর্থাৎ মশার ডানার কম্পাঙ্ক ও শব্দের তীব্রতা মানুষের শ্রবণের সীমার মধ্যে থাকায় আমরা মশার ওড়ার শব্দ স্পষ্টভাবে শুনতে পাই। এর পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল, 50 হার্জ এবং 100 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট দুটি সূর্যশলাকা কম্পনশীল অবস্থায় জলের পৃষ্ঠ স্পর্শ করলে যথাক্রমে 0.6 সেন্টিমিটার ও 0.36 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করে। এই দুটি পৃষ্ঠ তরঙ্গের বেগ তুলনা করো। তো আমরা কি জানি, তরঙ্গ বেগ ভি এবং কম্পাঙ্ক এফ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। প্রথম ক্ষেত্রে কী হবে, প্রথম ক্ষেত্রে আমাদের যেটা ভ্যালু দেওয়া ছিল সেটা, এবং সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বেগ আমাদের এত আসবে। দ্বিতীয় ক্ষেত্রে সেই সূত্রতে আমরা এখানে বসাবো, এখানে বেগ এত আছে, তাহলে প্রথম ক্ষেত্রে বেগ কত আসছে এত, দ্বিতীয় ক্ষেত্রে কত এত তরঙ্গ বেগ, তাহলে দ্বিতীয় তরঙ্গ বেগ প্রথম তরঙ্গ বেগের অপেক্ষা বেশি হবে। কিছুই না, শুধুমাত্র এগুলো ভ্যালুগুলো সূত্রতে বসালেই হবে। এরপরে প্রশ্ন দেখো, কার্য ও তাপের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্রটি গাণিতিক রূপ সহ বিবৃত করো। তো জুলের সূত্র গাণিতিক রূপ কোন কোন ভ্যালু কী কী সেটা লিখে দেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, ক্যালোরিমিতির মূলনীতি গাণিতিক রূপ সহ বিবৃত করো। ক্যালোরিমিতির মূলনীতি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল, দেখো ক্যালোরিমিতির মূলনীতি গাণিতিক রূপ সহ বিবৃত করো। তো ক্যালোরিমিতির মূলনীতি লিখবে গাণিতিক রূপ। দেখো কিউ গৃহীত, এখানে লিখবে কিউ বর্জিত, কিউ ইন্টু গৃহীত কিউ বর্জিত, এটা তোমরা লিখবে। অর্থাৎ একটি ব্যবস্থায় যদি কোনো বস্তু তাপ গ্রহণ করে তাহলে অবশ্যই অন্য কোনো বস্তু সমান পরিমাণ তাপ বর্জিত করবে। তারপরে দেখো এখানে পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ড মডেলের মূল স্বীকার্যগুলি লেখো। তো এগুলো লিখবে তোমরা 4টে পয়েন্ট। এরপরে মূলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভরের পার্থক্য লেখো। মূলের পারমাণবিক ভর কী এবং একটি পরমাণু ভর কী সেটা আলাদা লেখো, তোমরা লিখে দেবে। 10 দাগের প্রশ্নে দেখো কী বলা আছে, মূলের পারমাণবিক ভর একটি পরমাণু ভরের মধ্যে পার্থক্য, মূলের পারমাণবিক ভর এবং একটি পরমাণু ভর সেটা লিখবে। তো এখানে দেখো এটা কার্বন 12 পরমাণু ভর, এটা হিসাব করবে, এখানে বোঝা যাচ্ছে না, ওটা লিখে দিলাম কার্বন 12। অথবা প্রশ্ন ছিল, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো। নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর নির্ণয়, সেখানে নাইট্রোজেন পরমাণুর ভর 14 AMU। তো এটা 1 AMU সমান কত, 1.6 × 10⁻24 গ্রাম। সুতরাং একটি নাইট্রোজেন পরমাণুর ভর প্রায় 14 AMU × 1.6 × 10⁻24 গ্রাম পার AMU। তাহলে সেখান থেকে আমাদের গুণ করলে কত আসবে, 2.324 × 10⁻23 গ্রাম। তাহলে এটা এভাবে করে নেবে। পরের প্রশ্ন তাকে বলা আছে 11 দাগের প্রশ্ন, 250 ml জলীয় দ্রবণে 28 গ্রাম কেওয়াই দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা মোল পার লিটার এককে প্রকাশ করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা করতে হবে, এবং অথবা দিয়ে আরেকটা এখানে অঙ্ক দেওয়া আছে, দেখো সেই অঙ্কটা কী করতে বলা হয়েছে।
তো যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা কী করে করবো, দেখো এখানে আমাদের কী করতে বলা হয়েছে, দ্রবণটির মোল পার লিটার এককে প্রকাশ করতে বলা হয়েছে। দেখো আমাদের প্রথমে KOH এর মোলার ভার আমাদের বার করতে হবে। প্রথমে KOH এর মোলার ভার বার করতে হবে। KOH এর মোলার ভর সেটা আমাদের বার করতে হবে। প্রথমে KOH এর মোলার ভার কে আমরা কত জানি 39, এবং অক্সিজেনের কত 16, এবং হাইড্রোজেনের কত 1, সেটা যোগ করলে কত হবে 56 গ্রাম পার মোল। তাহলে এখানে আমাদের তাহলে 28 গ্রামের জন্য কত হবে, 28 গ্রাম KOH সমান সমান কত 28 গ্রাম বাই টোটাল কত 56 গ্রাম পার মোল সমান সমান কত হবে 0.5 মোল। অর্থাৎ 56 গ্রাম হচ্ছে 56 গ্রাম KOH এর 1 মোলের ওজন কত 56 গ্রাম। KOH এর 1 মোলের ওজন কত 56 গ্রাম, অর্থাৎ 56 গ্রাম KOH, 56 গ্রামে 1 মোল KOH থাকে, তাহলে 28 গ্রামে কত থাকবে। তো এটা অঙ্কটা এভাবেই করতে হতো যে 56 গ্রাম KOH এ 56 গ্রাম KOH এ 1 মোল KOH থাকে, তাহলে 28 গ্রাম KOH এ কত মোল থাকতো, এর অর্ধেক হয়ে যেত 2 দিয়ে ভাগ, অর্থাৎ এখানে 0.5 মোল হবে। সেটাই আমরা এখানে করেছি। এবং এরপরে আমাদের কি করতে হবে, আমাদের দেখো 250 ml দেওয়া আছে, 250 mlটাকে লিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটাকে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের এখানে 0.25 লিটার হবে। তারপর কি আমাদের নির্ণয় করতে হবে কি মোলারিটি। তো মোলারিটি সমান সমান আমরা কি জানি, মোলারিটি সমান সমান মোলের সংখ্যা বাই আয়তন, সেটা হচ্ছে লিটারে প্রকাশ করতে হবে। তাহলে মোলারিটি সমান সমান কী হবে, আমাদের মোল সংখ্যা কত 0.5 মোল বার হয়েছে, এবং নিচে আয়তন কত, আয়তন 0.25 লিটার, 0.25 লিটার সমান সমান কত হবে, এটা যদি আমরা কাটাকুটি করি তো আমাদের আসবে কত 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার। দেখো 0.5, তো এটাকে আমি ওপরে 100 দিয়ে গুণ করবো, নিচে 10 দিয়ে গুণ করবো, সেটা কাটাকুটি করার পরে দেখো আমাদের এখানে 2 মোল আসবে পয়েন্টগুলো তুলে দেওয়ার পরে। তাহলে দ্রবণটির মাত্রা, অতএব দ্রবণটির মাত্রা মোলে পার লিটার এককে প্রকাশ করলে কত হবে 2 মোল পার লিটার। তাহলে এভাবে অঙ্কটা হয়ে যাবে। এরপরে একটা অঙ্ক ছিল, দেখো এটা 100 মিলিলিটার জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তো গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে হবে। তো দেখো আমার এখানে কিছুই করবো না, 100 ml কে লিটারে প্রকাশ করলে 0.1 লিটার হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1 লিটার হয়ে যাবে। দিয়ে প্রশ্ন এই যে ওর যে প্রশ্নটা ছিল সেটা, এবং তারপর দ্রবণের মাত্রা কত 5.6 গ্রাম বাই 0.1 লিটার, সেটা আসলে কত হবে 56 গ্রাম পার লিটার আসবে। অর্থাৎ দ্রবণটির মাত্রা কি, অতএব দ্রবণটির মাত্রা হলো কত 56 গ্রাম পার লিটার। তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপরে দেখো যে প্রশ্ন Al2O3 একটি উভধর্মী অক্সাইড যুক্তি দাও। তো Al2 একটি উভধর্মী অক্সাইড, সেই যুক্তি এখানে দেখো। অথবা দিয়ে প্রশ্ন ছিল স্টোন ক্যান্সার কি, এটি কী কারণে ঘটে, স্টোন ক্যান্সার কী তোমরা লিখবে, এবং এটি অম্ল মিষ্টির কারণে ঘটে থাকে। এরপরে প্রশ্ন কী বলা হয় দেখো, সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে যদি পার্থক্য হলো, সাধারণ পাতন এবং আংশিক পাতনের মধ্যে দুটো পার্থক্য লিখে দেবে। ইউট্রোফিকেশন কী এবং কলিফর্ম কাউন্ট কী বলতে কী বলে, ইউট্রোফিকেশন কী, কলিফর্ম কাউন্ট কী সেটা লিখবে। আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে কোনটি অধিক বিশুদ্ধ, তো এটা হবে আয়নমুক্ত জল হচ্ছে অধিক বিশুদ্ধ, কারণ সহ লেখো, আর এখানে তোমার কারণটা লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের 9 নম্বর স্কুলে ক্লাস 9-এর যে ওই যে
ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। আর গ্রুপ এ বি এবং সি এর মধ্যে এমসিকিউ এসে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন মানে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।